মহাভারত কিছু তত্ত্ব ও তথ্য। তথ্য বলতে মহাভারতে এমন অনেক তথ্য বা ইংরেজিতে যাকে বলে ইনফরমেশন আছে, যেটা আমরা মহাভারত যখন গল্পের মতো করে শুনি তখন এটা আমাদের চোখে পড়ে না বা আমরা নজর দিই না। আর তত্ত্ব বলতে মহাভারত অবশ্য সম্পূর্ণ মহাভারতই নানা রকম সনাতন আদর্শ দর্শনে পূর্ণ, সেই কথাগুলি। এবারে আমরা আসি মুখবন্ধে। মহাভারত নিঃসংশয়ে পঞ্চম বেদ। এ কথাটা অবশ্য ঋষি ব্যাসদেব নিজেই মহাভারতের এক জায়গায় উল্লেখ করেছেন। আবার ব্যাসদেব রচিত মূল মহাভারত সংস্কৃতে এটা পড়া সবার পক্ষে ঠিক সম্ভব নয়, কিন্তু মহাভারতের বহু শ্লোকে এমন অনেক সনাতন ন্যায় নীতির কথা বলা আছে যা আজকের দিনের দ্বিধাগ্রস্ত দিগ্ভ্রান্ত সাধারণ মানুষকে দিশা দেখাতে পারে। সেই সব কিছু শ্লোক উদ্ধৃত করে এবং যথাসম্ভব তার বাংলায় ভাষান্তর করা হয়েছে। একজন পাঠকও যদি এতে উপকৃত হন তবে এই প্রচেষ্টা সার্থক হবে। আমরা প্রথমেই আসি আদি পর্বের অন্তর্গত অনুক্রমণিকা পর্বে। এখানে একটা কথা বলি, অনু আদি পর্বের প্রথম অধ্যায়, যেখানে 282টা শ্লোক আছে, এটা নিয়ে হচ্ছে অনুক্রমণিকা পর্ব। আহ এটা লক্ষণীয় যে বাংলা কাশিদাসী মহাভারতে এই অনুক্রমণিকা পর্বটি নেই, কিন্তু এই পর্বটি আবার আমার মনে হয় অতি গুরুত্বপূর্ণ। আমরা মহাভারতের গল্প শুনি, আর যারা জিজ্ঞাসু তাদের মনে প্রশ্ন জাগে মহাভারত কি আসলে, কেন, এবং এর উৎস কোথায়, ইত্যাদি নানা প্রশ্ন। অনুক্রমণিকা পর্বে এই সব প্রশ্নের উত্তর পাওয়া যায়। আবার ব্যাসদেব নিজেই এক জায়গায় উল্লেখ করেছেন যে তার স্মৃতিতে সম্পূর্ণ মহাভারত রচনা করার পরে তিনি এই অনুক্রমণিকা পর্বটি সংযোজন করেন। এবারে আসি আসল কথায়। প্রথম শ্লোকেই আছে, লোমহর্ষণ পুত্র উগ্রশ্রবা সৌতি পৌরাণিক নৈমিষারণ্যে শৌনকস্য কুলে পতে দ্বাদশ বার্ষিকে সত্রে সুখাসীনানাভ্যু গচ্ছদ ব্রহ্মর্ষিণ সংসিত ব্রতান বিনয়াবনত ভূত্তা কদাচিৎ সুত নন্দন। বহুকাল পূর্বে একদা নৈমিষ অরণ্যে কুলপতি সৌনক যখন এক দ্বাদশ বর্ষব্যাপী সত্র অনুষ্ঠান করছিলেন, তখন সেখানে সুত বংশের লোমহর্ষণ ঋষির পুত্র দক্ষ পুরাণজ্ঞ ও কুশল প্রবচক উগ্রশ্রবা এসে উপস্থিত হলেন। যজ্ঞব্রত অনুষ্ঠানকারী ব্রহ্মর্ষিগণ যখন অবকাশ সময়ে সুখ বিশ্রামে রত ছিলেন, সেই সময় সুতপুত্র উগ্রশ্রবা পরম কৌতূহলে অতি বিনয়ের সাথে তাদের সামনে এসে উপস্থিত হলেন। তাহলে ঘটনা শুরু হচ্ছে এইখানে, যখন সৌনক ঋষি এক দ্বাদশ বর্ষব্যাপী সত্র অনুষ্ঠান করছিলেন। এখানে তিনটে শব্দের উপরে নজর দেওয়া যাক। একটা হচ্ছে নৈমিষ অরণ্য, আর একটা হচ্ছে কুলপতি, আর একটা হচ্ছে সত্র। মহাভারতে তৎকালীন ভারতবর্ষের শত শত অরণ্য, নদ নদী, পাহাড় পর্বতের উল্লেখ আছে। প্রথম যে অরণ্যের উল্লেখ আছে সেটা হচ্ছে নৈমিষ অরণ্যে। অনেকে জানতে ইচ্ছে করে নৈমিষ অরণ্যটা কোথায়।
আপনারা যদি একটু খোঁজ করেন দেখবেন উত্তরপ্রদেশের উত্তর পূর্ব দিকে নৈমিষারণ্য এককালে ছিল, এবং এখনো সেখানে নৈমিষারণ্য আশ্রম ইত্যাদি অনেক রকম আশ্রম আছে, এবং এটা একটা খুবই জনপ্রিয় তীর্থক্ষেত্র। তারপরে আসি কুলপতি শব্দটা কি। কুলপতি কাকে বলে? এখানে দেখুন, আমাদের অন্য শাস্ত্রে অন্য জায়গায় লিখেছে যে শাস্ত্রজ্ঞ গুরু 10,000 শিষ্যকে বিদ্যাদান ও ভরণ পোষণ করেন তিনি হচ্ছেন কুলপতি। এখানে অবশ্য আজকের দিনের পাঠকদের একটু মনে রাখতে হবে যে তখনকার দিনের বেদ ও পুরাণে এই সংখ্যাগুলো একটু অতিকথনের রোগ আছে। 10,000টাকে ঠিক 10,000 না ভেবে এইটুকু ভাবা উচিত যে অসংখ্য অগণিত শিষ্যকে বিদ্যাদান করতেন। আর তারপরে আছে সত্র কথাটি। সত্র কি? সত্র হচ্ছে এক ধরনের মহাযজ্ঞ, যে যজ্ঞ বহুদিন ধরে চলে ও বহু মুনি ঋষি অংশগ্রহণ করেন, যে যজ্ঞে অনেক শিষ্যকে নানা শাস্ত্র শিক্ষা ও অন্ন বস্ত্রাদি দান করা হয়, যে যজ্ঞে অনেকের তৃপ্তি ও উপকার সাধন করে তাকে বলে সত্র, এক ধরনের মহাযজ্ঞ। পুরাণে দেখা যায় এই সত্র অনুষ্ঠানগুলো সাধারণত অন্তত 1 বছর বা তারও বেশি সময় ধরে চলত। তো নৈমিষারণ্যে উগ্রশ্রবা এসে উপস্থিত হলেন। আরো একটা শব্দ এখানে খুবই লক্ষণীয়, যে সুত বংশের। সুত বংশের অর্থাৎ লোমহর্ষণ ঋষি ছিলেন সুত বংশের। লোমহর্ষণ ঋষির কথা আমরা অনেক জায়গায় পড়ি শুনি, কিন্তু তিনি কিন্তু ব্রাহ্মণ ছিলেন না, তিনি ছিলেন সুত বংশের। এর থেকে ধারণা করা যায় সেই প্রাচীন ভারতবর্ষে ঋষি হওয়ার জন্য কিন্তু ব্রাহ্মণ সন্তান হওয়াটা বাধ্যবাধকতা ছিল না। এই কথার অবশ্য অনেক প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায় আমাদের 4টে বেদে এবং উপনিষদে। 3 নম্বর শ্লোকে আসি। তমাশ্রমম অনুপ্রাপ্তং নৈমিষারণ্যবাসিনম চিত্রাশ্রোতুম কথাস্তত্র পরিব্রুহ তপস্বী। তাদের আশ্রমে সমাগত প্রখ্যাত কথক উগ্রশ্রবার মুখে নানা বিচিত্র কাহিনী শোনার জন্য নৈমিষারণ্যবাসীরা তাকে ঘিরে ধরলেন। আবার নজর করতে হবে, উগ্রশ্রবা কিন্তু কোনো মহান ঋষি বা মুনি ছিলেন না, বশিষ্ঠ বিশ্বামিত্র এদের মতো নয়। কিন্তু তিনি ছিলেন দক্ষ পুরাণজ্ঞ, মানে বহু পুরাণ তার মুখস্থ ছিল, এবং তিনি ছিলেন কুশল প্রবচক। খুব সুন্দর করে মানুষকে বোঝাতে পারতেন, বলতে পারতেন। এটাই ছিল তার বৈশিষ্ট্য। তারপরে অভিবাদ্য মুনিং স্তাস্তুম সর্বানেব কৃতাঞ্জলি অপৃচ্ছৎ স তপোবৃত্তিং সৎবিষ্যেবাভিপূজিত। উগ্রশ্রবা উপস্থিত মুনিদের করজোড়ে অভিবাদন করলেন এবং তাদের যজ্ঞ ও তপস্যার সফলতা কামনা করলেন। অরণ্যবাসী ঋষিমুনিরাও উগ্রশ্রবাকে সাদরে স্বাগত জানালেন। অথ তেষুপবিষ্টেষু সর্বস্যেব তপস্বীষু নির্দিষ্টম আসনং ভেজে বিনয়াল্লৌ মহর্ষণি। অতঃপর সকল তপস্বীরা সবাই নিজ নিজ আসন গ্রহণ করলেন এবং লোমহর্ষণ তনয় উগ্রশ্রবা বিনয়পূর্বক তার জন্য নির্দিষ্ট আসনে উপবেশন করলেন। সুখাসীনং ততস্তং তু বিশ্রান্তমুপলক্ষ্য চ
অথা পৃচ্ছদ ঋষিস্তত্র কশ্চিৎ প্রস্তাবয়ন কথা। উগ্র শ্রবাকে তার শ্রান্তি নিবারণার্থে আয়াসে উপবিষ্ট দেখে একজন মহর্ষি এই প্রস্তাব করলেন বা বললেন, কুত আগম্যতে সৌতে কহ চায়ং বিহৃতস্তয়া কাল কমলপত্রাক্ষ সংশয়িতৎ পৃচ্ছত মম। হে কমললোচন সৌতকুমার, আপনি কোথা থেকে আসছেন? এতদিন কোথায় এই আনন্দ ভ্রমণ করছিলেন? দয়া করে সব বলে আমাদের কৌতূহল নিবারণ করুন। এবং পৃষ্ঠ ব্রবীত সম্যগ যথা বল্লৌ মহর্ষণি বাক্যং বচন সম্পন্নস্তেষং চ চরিতাশ্রয় তস্মিন সদোষী বিস্তীর্ণে মুনীনাং ভাবিতাত্মনাং। লোমহর্ষণ পুত্র মুনির উগ্রশ্রবা ছিলেন দক্ষ কথক ও বক্তা। আশ্রমবাসীরা শুদ্ধ মনে জানতে চাওয়াতে তিনি পূর্বের মহাত্মা মুনি ঋষিদের মহান রাজাদের সম্বন্ধে এক অপূর্ব কাহিনী বলতে শুরু করলেন। এবার সেই কাহিনীটা কি, সেটা আমরা পরের দিন দেখব।